সকাল থেকে যখন দেখি ওরা বৃষ্টির মধ্যে ওই রাস্তার দাওয়াটাতে বসে থাকে না, একটা ছাতা মাথায় দিয়ে সেজে গুজে, সিরিয়াসলি বলছি, মানে বাই হার্ট খুব কষ্ট হয়। তাদের মতোই তারা হয়তো পুজোর সময় কেনাকাটা করতে যায়, আর 5জন সাধারণ মহিলাদের মতো তারাও হয়তো সেজে গুজেই বেরোয়, কিন্তু সেই সমস্ত বিষয়গুলো আর 5জন সাধারণ মহিলাদের মতো হয় না। ভদ্রস্থ ধুতি পাঞ্জাবি পরে বা ভদ্র পোশাক পরে নারীদের কল্যাণের জন্য বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে। আমার তো মনে হয় তারাই হচ্ছে সবথেকে বেশি সমাজের পক্ষে দুশ্চিন্তা এবং ভয়ঙ্কর ভয়ানক। আমরা সেই সমাজেই বসবাস করি যে সমাজে দাঁড়িয়ে দিনের বেলায় সে সমস্ত মানুষেরা পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে ভালো ভালো কথা বলে মানুষের হাততালি অর্জন করে। রাত্রেবেলায় কিন্তু ওই জগতের মধ্যে তারা যখন গিয়ে ওই মহিলাদের সাথে তারা সময় কাটাচ্ছে, তখন কিন্তু তারা অন্য জগতের, তাদের আমি মহান মানুষই বলি। এমন কিছু মানুষ আছেন যারা ওই দুরকমের মুখোশ পরে থাকে। সময়টা খুবই কষ্টকর ব্যাপার ছিল তাদের কাছে। যথেষ্ট পরিমাণে তাদের দুর্ভাগ্যের একটা জীবন তৈরি হয়েছিল, যেটা ওরাই অনুভব করেছিল কষ্টটা। অনেক সময় দেখা যায় যে ফিরে আসলো, ফিরিয়ে আনা হলো, কিন্তু অনেক সময় সমাজ তাকে গ্রহণ করলো না। আমরা এমন একটা সমাজে বাস করি যেখানে কিছু মানুষের অস্তিত্বকে আমরা কেবলমাত্র অদৃশ্য করে রেখে দিতে ভালোবাসি। শহরের এক কোণে নিষিদ্ধ পল্লীর লাল বাতির নিচে যে মানুষগুলো থাকে, তাদেরকে নিয়ে কৌতূহল তো আমাদের কম বেশি সবারই, কিন্তু সত্যিকারের মানুষ হিসেবে তাদের জীবন যে কেমন সেটা জানার সদিচ্ছের বড় অভাব। তাদের লড়াইটা কেবলমাত্র পেটের নয়, লড়াইটা সম্মানের, লড়াইটা তাদের সন্তানকে অন্ধকার থেকে আলোর জগতে নিয়ে আসার। চলুন আজকে এমনই একটা বিষয় নিয়ে কথা বলি। নমস্কার, আমি সোমা ঘোষ, আপনাদের সকলকে স্বাগত আর্টশালায়, পাওয়ার্ড বাই দ্য ডিজাইন ওয়াল। আর আজ আমাদের আর্টশালায় উপস্থিত আছেন বিশিষ্ট সমাজকর্মী এবং সহযোদ্ধার সম্পাদিকা প্রীতিলতা ব্যানার্জি। নমস্কার প্রীতিলতা দি, কেমন আছেন বলুন? একদম খুবই ভালো আছি। কেমন লাগছে এখানে এসে? খুব ভালো লাগছে, বিশেষ করে যখন আসছিলাম, এই যে একটা মেঠো রাস্তা, মেঠো যেন একটা প্রাকৃতিক পরিবেশ, যেন মনে হচ্ছিল সব কিছু ছবি এঁকে বুঝিয়ে দেওয়া হচ্ছে ব্যাপারটা। আমি খুব আনন্দ করতে করতে এসেছি। বাহ! আচ্ছা, আমরা সমস্ত কিছু শুরু করার আগে প্রথমেই আপনার কাছ থেকে জানবো যে মানুষ তো খুব সহজভাবে তাদের জীবনটা চালাতে পছন্দ করে। একটা 9 to 5 জব, একটা স্টেবল ইনকাম। আপনার কেন মনে হলো যে এমন একটা চ্যালেঞ্জিং ক্ষেত্রকে আমি বেছে নেব? মানে আপনার এই পথ চলাটার শুরুটা কীভাবে? তার পেছনে কি কোনো বিশেষ মানে তার পেছনে কি বিশেষ কোনো উৎসাহ ছিল? হ্যাঁ, প্রথমত বলি, এই ধরনের কাজ, সমাজের জন্য কাজ মানে কি নিজের জন্যই কাজ যাকে বলা যায়। নিজেকে ভালোবাসলে তবে তো ভালো সবাইকেই বাসা যায়। তো এই ধরনের কাজ চিন্তাভাবনা আমার এসেছিল খুব ছোটোর থেকে। বলতে গেলে আমার ঠাকুমাকে আমি দেখেছি বরাবরই এরকম ধরনের কাজের সাথে বিভিন্ন অনাথ ছেলেপুলেকে তার বাড়িতে রাখা এবং সেখান থেকে পড়াশোনা শেখানো, তাদেরকে প্রতিষ্ঠিত করা। মানে আমি আমার ঠাকুমাকে দেখেছি, আমার বাবাকে দেখেছি। তো তার সেই থেকেই আমার একটা মনের মধ্যে একটা চিন্তাই ছিল যে আমি একটা কিছু করতে চাই, আমি তাদের জন্য করতে চাই যাদের পাশে প্রকৃতভাবে দাঁড়ানোটা খুব প্রয়োজন আছে। বেশ। আচ্ছা, আমি দেখেছি সাধারণত বিশেষ করে এই পতিতা যে মহিলারা আছেন তাদেরকে নিয়ে অনেক কাজ করতে। এনাদের সাথে যখন আপনি কাজ করতে গেছেন, মানে এনাদের বিশ্বাস অর্জন করা তো সত্যিই একটা কঠিন ব্যাপার। একদমই, একদম। যখন আপনি কাজ করতে গেছেন, এনাদের সাথে সংযোগ স্থাপন করতে গিয়ে আপনাকে কি কি প্রতিকূলতা ফেস করতে হয়েছে? প্রথমেই বলি বিশ্বাস। হুম। এই একটা যে শব্দ, ওই যে বললাম প্রথম কথাটা, ভালোবাসা।
আগে যদি আমি আমাকে ভালোবাসতে পারি, মনে হয় এখানে অর্ধেক জায়গা জয় করতে পারি। একদম। তো এখানে যখন ঢোকা এবং ওদের সঙ্গে একটা স্বভাবতই বিশ্বাস অর্জন করা, সেটা প্রথম প্রথম যথেষ্ট কঠিনই ছিল। কিন্তু দেখলাম যে ওরাও যেন একটা এই রকম সুযোগের অপেক্ষা করে, যেটা একটা সহজ সাধারণ জীবন দেখতে পছন্দ করে, সেই মানুষদের সঙ্গে আসতে চায় যারা কিছুক্ষণের জন্য হলেও ওদেরকে একটা সাধারণ জীবনের আনন্দ দিতে পারবে। সেই ভরসাটা আমরা আস্তে আস্তে তৈরি করেছিলাম। মানে কোথাও একটা বাধা সৃষ্টি হয় না যে দেখা করতে দেব না? ওখানে তো বিশেষ কিছু মানুষ থাকে যারা মানে তাদের একটা ধারণা থাকে হয়তো এখানে এসেছে তাদেরকে বের করে নিয়ে যাবে। একদমই। হ্যাঁ, প্রথম প্রথম তো অবশ্যই হতো। তবে যে একটা সুবিধা আমাদের ছিল, সেটা হচ্ছে যেহেতু আমরা জেলা পুলিশ এবং জেলা আদালতের জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সাথে আমরা কাজকর্ম করেছি। এমনিও আমাদের প্রতিনিধি বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করেছে। তো এই জায়গাতে খুব একটা সেরকম সমস্যা হয়নি। আমরা মোটামুটি বাধামুক্তভাবেই ঢুকতে পেরেছিলাম। বেশ। আচ্ছা এই যে সিনেমাতে বিভিন্ন ওয়েব সিরিজে দেখি আমরা যে ওনাদেরকে কেউ ভালোবাসার ছলনা করে বিক্রি করে দিয়েছে। তো এটা কি সত্যি বাস্তবে হয় নাকি কাউকে কি মানে এভাবে ছলনা করে বিক্রি করে দেওয়া হয় নাকি কেউ ইচ্ছায় এই পেশায় যুক্ত হয়? একদম। খুব মূল্যবান একটা কথা। যেটা নিয়ে আমাদের এখন জেলা পুলিশের মহিলা থানার কর্মসূচি চলছে স্বয়ংসিদ্ধা। সেই স্বয়ংসিদ্ধাতে যে সচেতনতামূলক কর্মসূচির মধ্যে একটা রাখাই হয়েছে যে প্রতারণায় পা দিও না। হুম। বিশেষ করে বিয়ের চক্করে, বিয়ের ফাঁদে ফেলা, এটা কিন্তু সবসময় যে দূর লোকেদের থেকেই হয় তা নয়। নিজের নিকটতম আত্মীয় পাড়া প্রতিবেশীর থেকেও এইটা কিন্তু আসে বিপদটা। এইটা থেকে সাবধান হওয়া দরকার। আর দ্বিতীয়ত হচ্ছে যে কোথাও কাজ করে দেব, একটা ভালো কোনো কাজের সন্ধান বাড়িতে এসে বা তার সাথে কোনো খুব ঘনিষ্ঠ একটা সম্পর্ক তৈরি করে যে এই জায়গায় গিয়ে কাজ করে দেবো, অথবা রঙিন জগৎ হুম। সিনেমার নায়ক নায়িকাদের মতো তাকে বোঝানো হয় যে খুব তাকে একটা মানে একটা আগে গিয়ে একটা বেশ ভালো জীবনযাত্রা দেওয়া হবে, যেখানে তাকে একটা রঙিন জগতে দেখা যাবে। এই সমস্ত প্রলোভন কিন্তু খুবই দুর্ভাগ্যজনকভাবে কিছু মহিলা বা মেয়ে, বিশেষ করে নাবালিকারাও এই প্রলোভনটা কিন্তু গ্রহণ করে, যেটার থেকে আমরা বারবার সাবধান করে থাকি যে প্রলোভনে কখনোই, তার পরিবারকেও বলা হচ্ছে, অনুরোধ করা হয় বিশেষ করে যে বাবা মা হোক বা তাদের যেই এসে বলুক যে একটা ভালো জীবনযাত্রা দিতে পারে, আমার মনে হয় সচেতনতা দরকার আছে। মানে আপনি যখন কাজ করতে গেছেন ওখানকার মহিলারা কি কেউ আপনাকে বলেছে যে আমার জীবনটা এইভাবে বা আপনি কাউকে জিজ্ঞাসা করেছেন যে কিভাবে এখানে এলে? একদমই তাই। তারা তো এই সমস্ত বিষয়গুলো কিছুটা গোপনই রাখতে চায়। হয়তো সেইখানে প্রতিবন্ধকতা তো থাকে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে অবশ্যই তাদের সঙ্গে যখন বন্ধুভাবে আমরা মিশছি, অনেকটা ক্লোজ হচ্ছি, বিশ্বাস করছে, তো তখন কিন্তু তাদের কাছ থেকে অনেক ক্ষেত্রেই জানতে পারি তারা কিন্তু এই অন্ধকার জগৎ যেটা প্রফেশন বেছে নিয়েছে, তারা কিন্তু স্বইচ্ছায় অনেকেই বেছে নেয় না, বাধ্য হয়ে বেছে নিয়েছে। আচ্ছা আপনি যখন কাজ করতে গেছেন তখন কি দেখেছেন যে কেউ ইচ্ছা করে এসেছে সেখানে মানে পেশাটা ইচ্ছাকৃতভাবে বেছে নিয়েছে? বলি, এই ক্ষেত্রে যেটা দেখা গেছে, যেটা আহ, খুবই, এটাও আবার বলি, এটাও খুবই দুর্ভাগ্যজনক যে অনেকেই নিজে হয়তো ভাবছে যে আমি এই পেশাতে এলে আহ, ভালোভাবে থাকতে পারবো, এরকমভাবে। তো সেটা কম হলেও কিন্তু আছে। আবার একটা জিনিস দেখা গেছে যে মানে জোর করে ধরুন কেউ কাউকে নিয়ে আসলো বা বিক্রি করে দিল কোনো একটা জায়গাতে, হাত বদল হয়ে বিক্রি হলো অবভিয়াসলি। তো সেই জায়গায় বিক্রি হলো, পাচার হয়ে গেল, পাচারের পর ধরুন পুলিশের পক্ষ থেকে ফিরিয়ে আনা হচ্ছে। সেখানে দেখা গেল মানে সমাজ তাদেরকে গ্রহণ করতে চায় না, তার পরিবারকে যথেষ্ট পরিমাণে অপদস্থ হতে হয়। সেখানে তখন কি করে তারা, তখন বলে তারাই থানাতে এসে বলে যে আমাদেরকে যেখান থেকে এনেছেন ওখানেই আমাদেরকে ফিরিয়ে দিন। এটা খুব দুর্ভাগ্যজনক ব্যাপার এখনো পর্যন্ত।
আচ্ছা, এই যে বেরিয়ে আসার কথাটা যখন বললেন, কেউ যখন এই পেশা থেকে বেরিয়ে আসতে চাইছে নিজের ইচ্ছায়, তখন সহযোদ্ধা বা আপনারা কিভাবে তাকে পুনর্বাসনের চেষ্টা করেন? অবশ্যই এখন কিছু দিন পাল্টিয়েছে। হুম, বিগত ৪-৫ বছরের কথা বলি। অনেকটাই দিন পাল্টিয়েছে। এখানে একটা কথা বলে রাখি, দুর্বার বলে একটা রাজ্যে হুম, একটা হুম। গোষ্ঠী গ্রুপ আছে, আছে। হ্যাঁ। গোষ্ঠী আছে, যারা কিন্তু এই এর একটা মাধ্যম যে কেউ নতুন এলো, তার পরিচয়, তার সবকিছু যেমন কেউ হয়তো এখান থেকে বেরোতে গেল বা বার করতে গেলেও পুলিশ কিন্তু তাদেরই সাহায্য নেয় অবভিয়াসলি। তো কেউ যদি ইচ্ছা বলে যে আমি নতুন একটা জীবন তৈরি করতে চাই, কখনো কখনো সেটা অবশ্যই সম্ভব হয়, তবে সেটা ব্যতিক্রম, মানে কম, মানে সংখ্যায় কম ধরে নেব। সংখ্যায় কম। অনেকেই চায় যে সে তৈরি করবে আমার নতুন জীবন, একটা স্বপ্ন তো সবাই দেখতে পারে, সবাই দেখতে চায় একদম। স্বপ্ন। আচ্ছা, সত্যিই কি আদৌ বেরিয়ে আসা যায়? কারণ আমি যেটুকু দেখেছি, obviously আমরা তো স্বচক্ষে ব্যাপারগুলো দেখিনি। এই মুভির মাধ্যমে যেভাবে দেখেছি যে বেরিয়ে আসতে চাইছে, অকালে প্রাণ হারাতে হচ্ছে। এটা কি সত্যি হয়? মানে সত্যিই বেরোতে পারে তারা এই পেশা থেকে? এটা একদমই বাস্তব কথা। এটা বলে না যে একদমই সেই নাগপাশ টাইপের আর কি। যত যাবে তত জড়িয়ে পড়বে ব্যাপারটাতে। তো আমরা যে বর্ধমানে থাকি, হুম, বর্ধমানে এখানে অতটা সেরকম কোনো কিছু এখনো পর্যন্ত হয়নি, যেটা অন্যান্য জায়গায়, আমি নাম করছি না, রাজ্যের আর বেশ কিছু বড় বড় জায়গায় এটা কিন্তু আছে। বেরোতে গেলে কিন্তু যথেষ্ট পরিমাণে সেই জায়গার যারা থাকে তাদের থেকে খুব কঠিন, ভীষণ কঠিন। আচ্ছা, আমরা একটু আগে একটা কথা বললাম যে অনেকে এই পেশায় আসে ভালো থাকবে বলে, ভালো ইনকাম করবে বলে। আদৌ কি সত্যি ভালো ইনকাম হয়? কারণ আমি দেখেছি, আ দেখেছি বলতে এই ব্যাপারটা নিয়ে যখন আমি আ রিসার্চ করছিলাম, কেউ একজন হেড থাকে ওনাদের এবং ওনারা কিনে নিয়ে আসেন। একটা মূল্য দিয়ে কেনেন এবং সেই মূল্যটা তাকে চোকাতে হবে। যতক্ষণ না সেটা ফুলফিল হচ্ছে ততক্ষণ মানে সে সেই পার্সেন্টেজ থেকে মানে কিছুটা হয়তো পায়, পুরোটা পায় না। তাহলে যখন সে কাজ করছে, সেই কাজের বেশিরভাগ অংশ যদি কেউ নিয়ে নেয়, সেক্ষেত্রে তার তো সেরকমভাবে পূর্ণ হলো না যে আমি ইনকামটা এতটা করব বলে আশা, সেটা তো ফুলফিল হচ্ছে না। একদম খুব কঠিন বাস্তব। এই যে যখন সে চলে আসছে, হয়তো কিছু একটা স্বপ্ন দেখে আসছে, কিন্তু যখন চলে এলো তখনই কিন্তু এর ভয়াবহতা বলতে পারো, এটা কিন্তু সমাজের পক্ষে এক খুব বাস্তব কঠিন। হুম। এই যে তাদের যে মিডিয়েটার থাকে, এখানে কিন্তু তাদেরকে খুশি করতে গেলে তারা কিন্তু খুশি থাকতে পারে না, খুব কম, এটাও সংখ্যায় খুব কম। এখানে তো অনেক টর্চারও করা হয় ওদের। মানে ধরুন কোনো গ্রাহক এলো, সে তো একটা সম্পর্ক স্থাপন করছে শারীরিক, সেটা ঠিক আছে। সেই সঙ্গে তো অত্যাচারও করে। সেক্ষেত্রে কি মানে কি ব্যবস্থা নেওয়া হয় বা তারা কি কিছু এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে? নাকি তারা ধরুন আপনাকে বলল সহযোদ্ধা টিমকে, সহযোদ্ধা কি এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে? এই ক্ষেত্রে বলি, এই ক্ষেত্রে অনেকটাই ওরা চেপে যায়। হুম, কেন চেপে যায়? হয়তো আজকে সে বলল, ব্যবস্থা ধরো নেওয়া গেল, কিন্তু পরবর্তী পর্যায়ে তাকে, সে জানে তাকে ওখানেই থাকতে হবে, সুতরাং ব্যবস্থা হয়তো সে ভাবছে, কিন্তু সাহস পেয়ে উঠছে না, এরকমও হয়। আচ্ছা, সহযোদ্ধা বেসিক্যালি কি কাজ করে এনাদের নিয়ে? অনেক কিছুই কাজ করে। যেরকম? যেমন আমরা একবার করেছিলাম, প্রথমে বলি যে একটা ভালো লাগার ব্যাপার ওদের সঙ্গে একটু শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে নারী দিবস। আমরা তো সমাজের বিভিন্ন নারীদের নিয়ে কাজকর্ম করেছি, তাদেরকে বিভিন্নভাবে আমরা সম্মানিত করেছি। তো আমরা একবার মহিলা থানার সহযোগিতাতে তাদের কে নিয়ে ওই জায়গাতে গিয়ে তাদেরকে আমরা সম্মান জানিয়েছি, এবং তারা ওই দিনে নাচ গান আবৃত্তি করেছে। মানে বাহ! এটা একটা আমাদের কাছে বড় একটা পাওয়া। আমরা তাদেরকে গোলাপ দিয়েছি। দারুণ। এমনকি তারা যখন জানলো যে আমি একটু যোগা টোগা করি, ওরা নিজেই ইচ্ছা করে
একজন তো যোগাও দেখিয়ে ফেলেছে। বাহ! দারুণ জিনিস। এছাড়াও আমাদের বিভিন্নভাবে কাজকর্মগুলো করা হয়। বিভিন্ন সচেতনতামূলক প্রচারগুলো তাদের বাচ্চাদেরকে পড়াশোনার জন্য কিভাবে সহযোগিতা করা যায়, অথবা এইডস দিবসে তাদেরকে সচেতন করা বা বিভিন্নভাবে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়। আচ্ছা, এটা বিদেশে খুব ভালোভাবে প্রচলিত আছে যে প্রত্যেকটা মানুষের একটা আইডেন্টিটি কার্ড থাকে। সমস্ত রকম যা সরকারি কার্ডের প্রয়োজন হয় থাকে। ভারতবর্ষে এটার কিন্তু অভাব দেখা যায়। সেক্ষেত্রে একদমই। স সহযোদ্ধা কিরকমভাবে কাজ করে? এটা তো ভারতবর্ষেই বলেই তো দেওয়া হলো বিশেষ করে। তো এটা চেষ্টা করা হয়েছে। তো ওই যে বললাম, প্রথমেই বলেছি যে এখন দিন পাল্টেছে। হুম, আহ, এখন যে আগে যে প্রতিকূলতা ছিল, এটা অনেকটা পরিমাণে প্রতিকূলতাটা কাটানো সম্ভব হয়েছে। সেটা বলতে পারা যায় যে বিভিন্ন সমাজসেবী সংগঠন হোক, পুলিশ প্রশাসন হোক, বা আমাদের সরকার হোক, তারা চেষ্টা করছে যে এই প্রতিকূলতা কাটিয়ে তাদের একটা পরিচয়পত্র, মানে তারা যাতে কাজ করতে পারে, তাদের যাতে কেউ হ্যারেস না করে, চেষ্টা করা হচ্ছে। আচ্ছা, এদের যদি পরিচয়পত্রটাই ঠিক না থাকে তাহলে তো ভারতের এই মানে জনসংখ্যার মধ্যে এদেরকে গণনায় ধরাই হয় না। হ্যাঁ, গণনায় ধরা হয় না, এটা তো একদম মানে বাস্তব হলেও কিন্তু এরা তো সেই যুগ যুগ ধরেই তারা নিজের অস্তিত্ব চালনা করার জন্য তো তারা চেষ্টা করেই যাচ্ছে। কিন্তু একটা কথা, আমরা রিসেন্ট যে কাজটা করেছিলাম এইটার জন্যই, আচ্ছা। যে তারা যখন সব কিছু করছে, তাহলে এটা তাদের কেন হবে না? সুতরাং তাদের ভোটার কার্ড আছে, তাদের সব কিছু করতে হবে, যাদের নেই তাদেরটাও করতে হবে। আচ্ছা, এই যে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের বিভিন্ন তো প্রকল্প থাকে নারী কেন্দ্রিক। এই প্রকল্পগুলোর আওতায় কি তারা পড়ে? হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে পড়ে। কিছু অনেক ভাবনা চিন্তা তাদের জন্য আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকেও কিছু কিছু তাদের জন্য অনেক কিছু কাজ করা হয়, হুম, যেগুলো যৌনকর্মীদের জন্য, তাদের ছেলেপুলেদের জন্য, তাদের মহিলাদের জন্য, পরিবারের জন্য যাতে কাজে লাগানো যায়। এখন অনেক কিছু চিন্তা ভাবনা করা হচ্ছে। তো এটা আগে ছিল না, এটা কিন্তু ওদেরকে নিয়ে চিন্তা করা হচ্ছে। মানে আমার কোথাও যেন মনে হয়েছে যে এই ব্যাপারটা নিয়ে রিসার্চ করতে যে সরকার, মহিলারা এবং তার মাঝখানে হয়তো কেউ আছে যেখান থেকে এটা শোষণ করে আর নিচে আসতে দিচ্ছে না। সব জায়গায় হয় না, জায়গা বিশেষে একটা পরিবেশ হিসেবে হুম, সেটা ওই যে সব জায়গায় এটা শুধু এদের ক্ষেত্রেই না, সমাজের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্তরের যখন মানুষেরা কাজকর্ম করে, প্রফেশনালি যারা কাজকর্ম করে, সেই ক্ষেত্রেও সমান বাধা আসে। আমরা কিন্তু জানি, সে পুলিশে করুক, একদম অপ্রিয় সত্য কথা বলছি অন রেকর্ডে, পুলিশেই করুক বা মাস্টারমশাই হোক বা প্রফেসরই বা বড় আমলাই হোক, সে যখন কাজ করছে, মধ্যেখান থেকে একটা কিন্তু সেকেন্ড কোনো কিছু কেউ ম্যান থাকে, যে মানুষেরা তাদের মানে চিন্তা ভাবনাগুলো ঠিক মতো প্রকাশ করবে, সেখানে কিন্তু বাধা আসে। তাহলে এদের ক্ষেত্রে তো অবভিয়াসলি সেই একই বিষয়ের মধ্যে পড়ছে। ঠিক। এদের বাচ্চাদের কথা যখন বললেন, এদের মানে যে শিশুরা থাকে তাদের শৈশব কেমন থাকে? আর ৫টা নরমাল বাচ্চার মতো? ওই এলাকাতে, ওই জায়গায় তাদের কাছে তাদের শিশু, তাদের প্রাণ, এটাই একটা কথাতেই বললাম। মানে আর ৫টা শিশুর মতন যেরকম হাসি, খেলা, স্কুলে যাওয়া হ্যাঁ, করে। নরমাল। হ্যাঁ, কিন্তু বুলি তাদের ওই যে ছড়ানো হাসিটা, ছড়ানো আনন্দ ওই এলাকাতেই। এর বাইরে তারা না, খুব কম। ব্যতিক্রম, ওই যে বললাম, ট্যাবু আস্তে আস্তে কাটিয়ে উঠছে। আচ্ছা, কখনো এরকম হয়েছে যে কাউকে স্কুলে হয়তো আপনি ভর্তি করাতে গেলেন বা স্কুল চলছে, তাকে কোনো রকম একটা ভাবে বুলি করা হলো বা তাকে এক কোণে করা দেওয়া হচ্ছে, মানে এক ঘরে টাইপের করে দেওয়া হচ্ছে, এরকম কখনো ফেস করেছেন? বা স্কুল ভর্তি নিতেই অস্বীকার করছে? হ্যাঁ, কিছু কিছু স্কুলের তো পরিচয়, যখন পরিচয়ের ব্যাপার আসছে, তখন তো অবশ্যই এটা তো হয় হয়। এখনও তো মানে সেই
পেছনের যুগেই মানুষ পড়ে আছে, চিন্তা ভাবনার মধ্যেই পড়ে আছে। একদম। মানে এরাও যে বাঁচার অধিকার আছে, বাঁচতে চায়। তবে আমি একটা কথা বলতে পারি যে এখন কিন্তু এদের ছেলে মেয়েদের থেকেও ভালো জায়গায় চাকরি করছে, বাহ! এদের ছেলে মেয়েদের থেকে এক বড় প্রতিষ্ঠিত হচ্ছে, এটাও কিন্তু বাস্তব। একদমই। আহ, আচ্ছা, প্রশাসন বা এরা আপনাদের কাজগুলোকে কিরকমভাবে দেখে? মানে ওরা সন্দেহে আপনাদেরকে গ্রহণ করে নেয়, নাকি কোথাও একটা মনে হয় যে কিছু একটা ব্যাপার আছে, এরকম টাইপের কোনো অভিজ্ঞতার মধ্যে পড়তে হয়েছে? না, এই ক্ষেত্রে অভিজ্ঞতা বলতে, যেহেতু আমরা কাজটাই করি হচ্ছে মহিলা থানার সাথে আর লিগাল এডের সাথে, সেই জন্য এই জড়তাটা আমাদের থাকে না, মানে সহজ উদ্ধার থাকে না আর কি। এই যে আপনি যখন বর্ধমানে কাজে যান, আমরা তো বিভিন্ন রিল লাইফে দেখি যে খুব নিট অ্যান্ড ক্লিন জায়গা। আদৌ কি এতটা নিট অ্যান্ড ক্লিন হাইজেনিক হয়? আগে বলতে কি, করোনার আগে পর্যন্ত যে চিত্র দেখেছি আর কি, তো অতটা পরিমাণে নিট অ্যান্ড ক্লিন ছিল না আর কি। নিট অ্যান্ড ক্লিন এখনো পর্যন্ত, এগুলো তো অনেকটা পিছিয়ে পড়া জায়গা, তো সেরকমভাবে মানে খুব বেশি যে একদম নিট অ্যান্ড ক্লিন কিন্তু তাও না। তবে আগের তুলনায় কিন্তু তারা চেষ্টা করছে যে হাইজিন মেনটেন করা। বর্ধমানের বুকে যে সমস্ত জায়গাগুলো আছে, কিছুটা চেষ্টা করছে হাইজিন মেনটেন করা। আচ্ছা, এই রেড লাইট এলাকার মহিলাদের স্পেশালি কী ধরনের স্বাস্থ্যগত সমস্যার মধ্যে সম্মুখীন হতে হয় তাদের? এদের মূলত হচ্ছে যৌন সংক্রান্ত যে সমস্ত রোগগুলো থাকে, যৌন রোগ যেগুলো থাকে, গুপ্ত রোগ, এই সমস্যার মধ্যে কিন্তু তারা পড়ে। তো তাদের এই যে সমস্যাটা যখন আসে, অথবা বিভিন্ন ধরনের দেখা যায় যে কখনো কখনো এই সমস্ত এলাকাগুলো থেকেই মানে যৌন রোগের বিভিন্ন ধরনের, তার মধ্যে তো HIV তো আছেই। তো এখানে আমরা অনেক সচেতনতামূলক কাজকর্ম করেও, যেখানে জেলা আইনি পরিষেবার কর্তৃপক্ষের সঙ্গে বারে বারে ওখানে গিয়ে এইডস দিবসে মানে কন্ডোম আমরা ওদেরকে প্রোভাইড করেছি, বা ওদেরকে বলা হয়েছে। এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে ওরা কিন্তু এই এই জায়গাটাতে, যেখানে ওরা প্রফেশনালি ওই জায়গাটাতে ওই এলাকাতে কাজ করছে, ততক্ষণ পর্যন্ত ঠিকঠাক থাকছে বা নিজেদের মেনটেন করছে, কিন্তু কিছু কিছু জায়গা রোগ কিভাবে নিচ্ছে বা ক্যারি করছে, সেগুলো তো অতটা ধরা কারোর পক্ষে সম্ভব নয়। সেটা হচ্ছে যে আহ, মানে রাস্তাতে ওই যেগুলো হচ্ছে ট্রাক, যেগুলো ধাবা যেগুলো আছে, বা বিভিন্ন ধরনের লজ, সেখানে যখন চলে যাচ্ছে, তখন কিন্তু তাদেরকে মানে নোটিশ করা সম্ভব হচ্ছে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই রোগ, যৌন রোগ কিন্তু বেড়ে যাচ্ছে। পূর্ব বর্ধমানেই, সেটা হয়তো শুনেওছেন যে পূর্ব বর্ধমান জুড়ে HIV ভীষণভাবে ছড়িয়েছে, তো কিছুটা হলেও তো বাস্তব কথা। আচ্ছা, ঈদের সাথে যখন আপনি কাজ করেন এই মহিলাদের সাথে, ওরা কখনো কোনো ভালো এক্সপিরিয়েন্স, কোনো খারাপ এক্সপিরিয়েন্স আপনার সাথে শেয়ার করেছে? হ্যাঁ, আমরা শুনতে পারি? একদম। ভালো এক্সপিরিয়েন্স বলতে, সবাই খারাপ হয় না। এদের কাছে যে সমস্ত গ্রাহকেরা যায়, কখনো কখনো তাদের ভালো এক্সপিরিয়েন্স বলতে, তারা কখনো কখনো দেখা গেছে বন্ধুর মতো হয়ে যায়, কখনো কখনো তাদের এতটাই ভালোবাসে যে তাদের মানে ওই যে একটা বাধা থাকে, শুধুমাত্র হয়তো বাড়িতেই তাকে আনতে পারছে না, বাট একটা পরিবারের মতো হয়ে যায়। আবার খারাপ এক্সপিরিয়েন্স যেটা, সেটা হচ্ছে দেখা গেছে যে এই যে সমস্ত মহিলারা আছেন, তার মধ্যে থেকে অনেক কম বয়সীরাও আছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে উম, অনেক ক্ষেত্রে কিন্তু তারা মেন্টালি ফিজিক্যালি টর্চারও হয়, সেটাও কিন্তু তারা আমাদের কাছে
এক্সপোজ করেছে। সেটা সত্যি খুব খারাপ জিনিস। সেক্ষেত্রে সহযোদ্ধা কীভাবে তাদের এই ট্রমাটা কাটিয়ে উঠতে সাহায্য করেছে? ট্রমাটা তো ওই সচেতনতামূলক কর্মসূচির দ্বারা, সেটা তো যে একদিন। নিজেকে ওই মানে আমরা চেষ্টা বিন্দু বিন্দু করে করেই হয়তো সেটা সিন্ধুতে রূপান্তরিত হয়। আমরা চেষ্টা করে যাচ্ছি, আরও আমাদের মতো আরও অনেকে চেষ্টা করে যাচ্ছে যে এই ট্রমা থেকে তাদের, ওই যে বললাম না যে মানে নিজের প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রতিবাদের ভাষাটা নিজের জানা দরকার আছে, তাতে যে স্তরেরই মানুষ হোক। তো চেষ্টা করা হয় যখন এক প্রকার কাউন্সিলিংয়ের মধ্যে দিয়ে তাদেরকে নিয়ে এসে তাদেরকে ওইভাবেও চেষ্টা করা হয়। ওখানে মানে বেশিরভাগ কোন বয়সের মহিলারা বেশি থাকেন? বিভিন্ন বয়সে। তাও একটা সংখ্যা যে মধ্যবয়স্ক বেশি বা 18-র নিচে মহিলারা বেশি, সরি বাচ্চারা, 18-র নিচে তো মহিলা নয়। মধ্যবয়সী এবং 18 নিচে বাচ্চা যারা নাবালিকা অবশ্যই সংখ্যায় বেশি আছে। এবার তাদেরকে আমি এখানে না হয় বাচ্চা বলি সম্বোধন করলাম। তাদের মানে একটা 18 বছর ছেলে মেয়ের কি ইচ্ছে থাকে একটু ঘোরাঘুরি, নাচ গান এই সমস্ত এন্টারটেইন কিছু একটা জিনিসের মধ্যে থাকা। তারা কি করে? মানে তাদের এরকম ইচ্ছে থাকে তো? অবভিয়াসলি থাকে। ওই যে বললাম না, আমরা বুঝতে পারলাম যে নারী দিবসে তাদেরকে সঙ্গে নিয়ে যখন আমরা ওদের ওদের সঙ্গে অনুষ্ঠান করলাম একটা জায়গাতে, তো সেখানে দেখলাম যে ওরাও কিন্তু সমাজের আর 5টা সাধারণ মানুষের মতো, আর 5টা সাধারণ মেয়ের মতো ওরাও অনেক কিছু জানে। ওরাও গান, নাচ, আবৃত্তি, যোগাসন পট করে করে দেখালো, শোনালো। আমি তো ভীষণ অবাক। খুব সুন্দর। একটা সময় পর তো শরীরের ক্ষমতা কমে যাবে, লাবণ্য হারিয়ে যাবে। সেই মোমেন্টে তারা কিভাবে মানে বৃদ্ধ বয়সে কিভাবে তাদের জীবনটা চালাবে? বা এরকম কখনো দেখেছেন যে কোনো একজন বৃদ্ধা মহিলা আছেন ওখানে, তিনি কিভাবে নিজের জীবনটাকে এখন যাপন করছেন? তো এই জায়গায় যখন যারা ওখানে দেখেছি, যেটা একটু বয়স যারা হয়ে যায় তারা একটু ওই পরিবারে যেরকম থাকে না, বাড়ির ওই মানে ঠাকুমা। ঠাকুমা দিদিমা টাইপের আর কি, সেরকম টাইপের হয়ে যায়। তখন ওরা শুধু মানে ওদের গাইড করে। তো এইভাবেই তাদের দিনগুলো কাটে। সেখানেও কিন্তু খুব ভালো যে দিন কাটে কিন্তু তা না। আচ্ছা, আপনি যখন কাজ করেছেন মানে সেই হিসেবে আমি বলতে পারি আপনি বহুবারই ওখানে গেছেন। হ্যাঁ, মোটামুটি আমরা গেছি, আমাদের প্রতিনিধিরাও গেছে। ওদের জীবনটা কেমন হয়? মানে সকাল থেকে রাত পর্যন্ত ওদের দিনলিপিতে কি কি থাকে? দিনলিপি দিনলিপি হয়তো ওরা নিজেরাই। মানে খুব সকালে কষ্ট হয় যে ওদেরও হয়তো ইচ্ছে হয় যে আমরা আমাদের ডেলি রুটিনটা হয়তো এভাবে সাজালে ভালো করতাম। ওদেরও ইচ্ছে হয়, কিন্তু আমার মানে চোখে দেখা বা আমি যতদূর রিয়েলাইজ করেছি, সব কিছু হারিয়ে যায় ওদের মানে কর্তব্যের মধ্যে। তাদের হয়তো সন্তানকে মানুষ করতে হবে, সুতরাং তাদের ইচ্ছে অনিচ্ছে সব কিছু ম্যাটার করে না, চলছে চলছে, বাট ইচ্ছেটা মনের মধ্যে থাকছে, প্রকাশ করতে পারছে না। আচ্ছা, এই প্রশ্নটা আমার জিজ্ঞাসা করা ঠিক হবে কিনা আমি বুঝতে পারছি না, তাও করছি। যে বাচ্চা হয়, বাচ্চা তো একা মায়ের দ্বারাই হয় না, বাবাও লাগে। তো কোথাও কি তাদের সেই বাচ্চাদের দায়িত্ব তাদের বাবারা পালন করে? খুব কঠিন, খুব কঠিন প্রশ্ন, তবু আমি সহজ করে বলি। মানে এদের জীবনটা, এদের বাচ্চাদের জীবনটা পরিচয় খুঁজতে খুঁজতেই চলে যায়। পুরো রেসপন্সিবিলিটি মায়ের ওপর। একদম, মাই হচ্ছে তার সব কিছু। শুধু সন্তানটা ভূমিষ্ঠই হলো, বাট আমার মনে হয় যে এই জায়গাতে কিন্তু মানে এরা খুব অসহায়, খুবই অসহায়।
ওদের কষ্টটা মানে এতটাই ওরা শেয়ার করে, সব কিছু তো ইয়ে টানতে পারছি না। সকাল থেকে যখন দেখি ওরা বৃষ্টির মধ্যে ওই রাস্তার দাওয়াটাতে বসে থাকে না, একটা ছাতা মাথায় দিয়ে সেজে গুজে, সিরিয়াসলি বলছি, মানে বাই হার্ট খুব কষ্ট হয়। এটা ওদের ঠিক না, খুব কষ্ট হয়। ওই নীল লাল জামা কাপড় পরে যখন বসে, রোদ, গরম, একদিকে পাখা করছে, ভেরি টাফ। আমরা মুখ ঘুরিয়ে চলে যাই, আমরা মানে আরও অন্যান্য মানুষ, আমরা কাজ করি, বাট রিয়েলি মানে আমি অনুভব করি কোনো একটা প্রশ্নের মধ্যে হয়তো উত্তরও দেবো, এটা আমি অনুভব করি যে খুব জীবনটা ওদের কষ্টদায়ক, বেদনাদায়ক। এই পেশার বাইরে নারীদের স্বপ্ন বা ব্যক্তিগত কোনো আকাঙ্ক্ষা কেমন থাকে? এই পেশার বাইরে ওই সকল নারীদের, তাই তো অবশ্যই ব্যক্তিগত তো স্বপ্ন থাকবেই। আর পাঁচজন সাধারণ যারা থাকে তাদের মতোই তারা হয়তো দোকানে বাজারে যায়, তাদের মতোই তারা হয়তো পুজোর সময় কেনাকাটা করতে যায়, আর পাঁচজন সাধারণ মহিলাদের মতো তারাও হয়তো সেজে গুজেই বেরোয়। কিন্তু সেই সমস্ত বিষয়গুলো আর পাঁচজন সাধারণ মহিলাদের মতো হয় না। একটা ঘেরাটোপের মধ্যে তাদের সুখ, তাদের আনন্দ, তাদের ব্যক্তিগত চাওয়া পাওয়া সব কিছু যেন একটা এসে শেষ হয়ে যায়। তাদের কখনো ইচ্ছা হয় যে আমরা এখানে ঘুরতে যাব? যায়, তারা তো মানুষ, অবভিয়াসলি, তাদেরও ইচ্ছে হয়। কিন্তু কোথাও সমাজ তাদেরকে মানুষ হিসেবে ভাবতেই কেমন একটা অস্বস্তি বোধ করে। হ্যাঁ, আমরা তো সমাজেই বসবাস করি না, আমরা সেই সমাজে বসবাস করি। এবার আমি একদম অন রেকর্ডেই বলি, আমরা সেই সমাজেই বসবাস করি যে সমাজে দাঁড়িয়ে দিনের বেলায় সে সমস্ত মানুষেরা পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে ভালো ভালো কথা বলে মানুষের হাততালি অর্জন করে। রাত্রেবেলায় কিন্তু ওই জগতের মধ্যে তারা যখন গিয়ে ওই মহিলাদের সাথে তারা সময় কাটাচ্ছে, তখন কিন্তু তারা অন্য জগতের। কিন্তু যখন এসে দিনে সেই মানুষগুলোই ভদ্রস্ত ধুতি পাঞ্জাবি পরে বা ভদ্র পোশাক পরে নারীদের কল্যাণের জন্য বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে, আমার তো মনে হয় তারাই হচ্ছে সবথেকে বেশি সমাজের পক্ষে দুশ্চিন্তা এবং ভয়ানক। ভয়ঙ্কর ভয়ানক। কোথাও এই কথাটা শুনে আমি একটা গন্ধ অন্যরকম পাচ্ছি। কোথাও কি বড় বড় নেতা মন্ত্রীরাও কি এখানে আসে? ওই যে বললাম না, আমার প্রথমে এর আগের প্রশ্নটার উত্তরেই আমি হয়তো বলে দিয়েছি। শুধু নেতা মন্ত্রীদের কথা কেন, বিভিন্ন প্রতিষ্ঠিত মানুষ, বিভিন্ন স্তরের প্রতিষ্ঠিত মানুষ, তারা কিন্তু এমন কিছু মানুষ আছেন, মহান মানুষ, তাদের আমি মহান মানুষই বলি। এমন কিছু মানুষ আছেন যারা ওই দু রকমের মুখোশ পরে থাকে। মুখোশের আড়ালে একরকম, মুখোশের বাইরে একরকম। আচ্ছা, ওনাদের কি কোনো রকম স্পেশালি হাতের কাজ কি শেখানো হয় কোনো কিছু, মানে যাতে পরবর্তীকালে তারা জীবনটা যদি কখনো মনে হয় যে আমি এরকমভাবে জীবন কাটাতে চাই না, সেক্ষেত্রে কি তারা অন্য কোনোভাবে নিজেদেরকে এস্টাবলিশ করে তুলতে পারে? হ্যাঁ, এখন এই বললামই, সময়টা অনেকটাই পাল্টিয়েছে, প্রতিকূলতা অনেকটাই কেটেছে। তার মধ্যে এই যে সংগঠনটি কাজ করে, সে তো সারা রাজ্য জুড়ে, তারাও বিভিন্নভাবে চেষ্টা করে আর কি।
এছাড়াও আমাদের পক্ষ থেকেও কখনো কখনো মনে হয় যে তাদের নিয়ে যদি কোনো কিছু একটা করানো যায়, তাদের তৈরি জিনিস বিভিন্ন মেলাতে বা বিভিন্ন ইয়েতে যদি আমরা সেটাকে তুলে ধরতে পারি, সেটা যথেষ্টভাবে চিন্তা ভাবনার মধ্যে রয়েছে। আচ্ছা, করোনাকালীন এনারা কিভাবে জীবনযাপন করেছিলেন? তখন তো সব তো লকডাউন, সব বন্ধ। ওই সময়টা খুবই কষ্টকর ব্যাপার ছিল তাদের কাছে। এই এরা সবথেকে বেশি ব্রাত্য হয়ে পড়েছিল সেই সময়। ওই সময়টাতে আমরাও চেষ্টা করেছিলাম যে ওদের পাশে কিছু খাবার দাবার নিয়ে দাঁড়ানো, বা অন্যরাও চেষ্টা করেছিল। হয়তো ওইটুকু তাদের পক্ষে যথেষ্ট ছিল না। যথেষ্ট পরিমাণে তাদের দুর্ভাগ্যের একটা জীবন তৈরি হয়েছিল, যেটা ওরাই অনুভব করেছিল কষ্টটা। আ আ এই কথাটা হয়তো আমার আগে জিজ্ঞাসা করা উচিত ছিল। আমি অনেকটা পরে করছি। এই যে স্বাস্থ্য বা হাইজিনিক ব্যাপারটা যেটা হলো, কথাটা বললাম আমরা। আমি মানে যতই হোক বর্ধমানে যখন থাকি ওই রাস্তার ওই গলি দিয়ে আমি গেছি। দেখেওছি। খুবই ছোট ঘর। তো পিরিয়ডস কালীন তারা কিভাবে নিজেদেরকে মানে প্রপার ভাবে ক্লিন রেখেছে? মানে ওখানে তো রোদও ঢোকে না। একদমই তাই। খুবই ওই বলে না ওই যে এঁদো গুলি টাইপের আর কি, সেঁদো ঘর, এঁদো গুলি টাইপের। তো ওদের তো আর আমাদের মতো এরকম খোলামেলা আর সাধারণ মানুষের মতো হয়তো সেই জায়গাগুলো থাকে না, খুবই ছোট ছোট ঘরের মধ্যে থাকে। অবশ্যই তাদের ওখানেই তাদেরকে ওইভাবেই হাইজিন মেনটেন করতে হয়। যে সময়টা ঋতুকালীন যে সময়টা, সেই সময়টাতেও তাদের ক্ষেত্রে খুবই অসুবিধাজনক ব্যাপার হয়ে দাঁড়ায়। সেই স্বাস্থ্য সচেতনতার দিকে তাদেরকে নজরে রাখতে হয়, নিজেদেরকেই রাখতে হয়। কারণ তাদেরও তো আবার রোজকার একটা আহ, ব্যাপার আছে। মানে আপনি কখনো এই মোমেন্টে গেছেন যে ওনাদের কেউ হয়তো পিরিয়ডস এ আছে? কিভাবে দেখেছেন নিজের চোখে কখনো এরকম ব্যাপারটা? না, ওদের ওই ভেতরের ঘরে ঢুকে আমরা দেখিনি। আমাদের যখন হয় কোনো কিছু কর্মসূচি, তখন একটা জায়গা, ওর একটা সামনে একটা জায়গা আছে। সেই জায়গাটা শুধু ওদের যখন কর্মসূচি হয়, প্রোগ্রাম হয়, ওরকম দুটো জায়গা করা মোটামুটি এর মধ্যে আমরা রেখেছি। তো সেই জায়গাতে তখন ওরা আসে। হ্যাঁ, সেই সময়তে ওরা এটা আমি একবার জিজ্ঞেস করেছিলাম যে এই সময়টা তারা কিভাবে মেনটেন করে। মানে ওই ওই সময়কালীনও হয়তো ওই ইয়েতে অনুষ্ঠানে এসেছে। তো তারা যেটা বলল যে স্বাভাবিকভাবে যেটা অনপাস্টার সাধারণ মহিলারা যেটা প্রিকশন নিতে পারে, তো সেরকমভাবে অতটা তারা হাইজিন মেনটেন করতে না পারলেও চেষ্টা করে। আচ্ছা, ওই টাইমটাতেও কি তারা কাজ করে নাকি ওই টাইমটা বিরতি থাকে? সেই ক্ষেত্রে দেখতে গেলে ওই টাইমটা কাজ করে না সেটা কিন্তু না। কাজ করে না হয়তো, মানে কিছুটা বিরতি তো অবশ্যই থাকে। আহ, ওটা অবশ্যই তাদের একটা ব্যক্তিগত ব্যাপার, তাদের নিজস্ব একটা জীবনের ব্যাপার। আর কোনো এক্সপেরিয়েন্স যেটা আমরা শেয়ার করতে পারি? এক্সপিরিয়েন্স বলতে ওই যে বললাম না যে যতটা তারা হয়তো ভালো থাকার চেষ্টা করে, বলার চেষ্টা করে যে তারা ভালো আছে, ওই বললাম যে সব কিছু করে আমার মনে হয় কিছুটা নিজেদের পেটের জন্য, নিজেদের, মানে বলে না যে মানুষের পেটের তাগিদ হচ্ছে সব থেকে বড়। আমরা মনে করি যে আমরা অনেক সময়তে মানে নাক সিটকই, ওদেরকে দেখলে আমরা ঘৃণা করি। ওদেরকে দেখলে আমরা বলি সাধারণ মানুষেরা, ওই রাস্তাটা দিয়ে যাবো না রে, ওটা একটা খারাপ রাস্তা, ওটা একটা খারাপ পল্লী, ওটা দিয়ে যাওয়া যাবে না। কি না ওরা বসে থাকে, ওরা কারা? ওদেরকে তৈরি করেছে সমাজের মানুষ, তৈরি করেছে ওদেরকে, বা হয়তো কিছুটা নিজের ইচ্ছাতেও, কিন্তু ওরা কারা? সেই তো ঘুরে ফিরে দেখতে গেলে ওরা তো চুরি ডাকাতি নয়, ওরা তো একটা প্রফেশনকে বেছে নিয়েছে বা বাঁচতে বাধ্য হয়েছে, এই জগতে আসতে বাধ্য হয়েছে। কিন্তু সমাজে এখনো পর্যন্ত তাদেরকে মানে ঘৃণার চোখে দেখা যায়। অনেক সময় দেখা যায় যে এ, ফিরে আসলো, ফিরিয়ে আনা হলো, কিন্তু অনেক সময় সমাজ তাকে গ্রহণ করলো না, পরিবার। আমি একটাই কথা বলতে চাই যে
দিন বদলাচ্ছে, তাদেরও যদি মেয়েরা হয়তো ভুল করে ওই জায়গায় চলে গেছে, বা কোনো বাড়ির মেয়ে চলে গেছে, সে হয়তো ফিরে এসেছে, আহ, মানে অনুরোধ যে তাদেরকে একটু সহজভাবে বসবাস তারা যাতে করতে পারে, সমাজ যদি তাদের পাশে এসে দাঁড়ায়, আর 5টা সংগঠন যদি তাদের পাশে এসে দাঁড়ায়, আমরা সকলে যদি তাদের পাশে এসে দাঁড়ায়, হয়তো সেও সাধারণ মূল স্রোতে ফিরতে পারে। আচ্ছা, এখানে যে সমস্ত বা মহিলারা থাকেন, তারা সবাই কি ভারতীয় নাকি অন্য দেশের মহিলারাও এখানে থাকেন? না, আমাদের বর্ধমানে সেরকম দেখা গেলে মানে আমাদের এর মধ্যেই আছে, সারাউন্ডিংয়ের মধ্যেই আর কি। আপনি একজন সাধারণ মানুষকে কি রকম দৃষ্টিভঙ্গি রাখতে বলবেন এদের প্রতি? দয়ার তো একদমই না, করুণা করতে বলছি না। তারা মানুষ, তারাও একটা সমস্যায় পড়ে এই জায়গাটায় এসেছে, ভালোবাসা দিয়ে তাদের পাশে থাকতে বলছি। আজকের আমাদের এই পর্বটা এটাই শেখালো যে অন্ধকারটা ওই গলিতে নয়, অন্ধকারটা আমাদের দৃষ্টিভঙ্গিতে। সেই দেওয়ালের পেছনের মানুষগুলোর স্বপ্ন দেখে, কষ্ট পায়, আনন্দ পায়। আজকের এই পর্বটা একটু হলেও যদি আপনাদের চিন্তাভাবনার মধ্যে পরিবর্তন আনতে পারে, সেটাই আমাদের সার্থকতা। পরিবর্তন তো একার মাধ্যমে সম্ভব নয়, সবাইকে একজোট হতে হবে। এই পডকাস্টের উদ্দেশ্য যেরকম ছিল যৌনকর্মীদের না দেখা জীবন সম্পর্কে জানা, ঠিক সেরকমভাবেই সহযোদ্ধার পাশেও দাঁড়ানো। যদি আপনাদের কোথাও মনে হয়ে থাকে সহযোদ্ধাকে সামান্য হলেও অর্থ দিয়ে এই প্রান্তিক মানুষদের পাশে দাঁড়াবেন, তাহলে আপনারা আপনাদের সাধ্য মতন অর্থ প্রদান করতে পারেন। এই ভিডিওর ডেসক্রিপশনে আমরা ডোনেশনের ডিটেলস শেয়ার করলাম। নমস্কার।